বৃষ্টির দিনে চিলেকোঠায় পুরনো জিনিসপত্র গোছাতে গিয়ে শ্বশুরজি আমাকে একটা লুকানো অ্যালবাম দেখালো, যেখানে আমার সব ছবি সাজানো ছিল এবং প্রতিটা ছবির নিচে লেখা ছিল কবিতার মতো শব্দ, যা পরে আমি বুঝলাম তিনি কত বছর ধরে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেঘনা সেনগুপ্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রুদ্র সেনগুপ্ত, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়া আর আয়ান। রিয়া ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। আয়ান ১৪ বছর বয়সী, স্কুলে যায়। বর্ষাকাল চলছিল, আষাঢ় মাসের মাঝামাঝি সময়। টানা ৩ দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। বাড়ির চিলেকোঠায় পানি ঢুকে গেছে। শ্বশুরজি বলল আমাকে সাহায্য করতে। স্বামী সকাল থেকে অফিসে চলে গেছে, রিয়া ইউনিভার্সিটিতে, আয়ান বন্ধুদের সাথে টিউশনে। বাড়িতে আমরা দুজন। সকাল ১০টা বাজে, বাইরে ঝুম বৃষ্টি। শ্বশুরজি সিঁড়ি দিয়ে চিলেকোঠায় উঠে গেল। আমি রান্নাঘরের কাজ শেষ করে তার পিছু পিছু উঠলাম। চিলেকোঠার দরজা খোলা, ভেতরে আলো কম। একটা জানালা দিয়ে কিছুটা আলো আসছে। চিলেকোঠা জুড়ে পুরনো জিনিসপত্র, কাঠের তক্তপশ, লোহার ট্রাঙ্ক, কাপড়ের বাক্স, কাগজের ব্যান্ডিল। শ্বশুরজি একটা কোণায় দাঁড়িয়েছিল। আমি কাছে গেলাম। তিনি বলল, মেঘনা, এই জিনিসগুলো একটু সরাতে সাহায্য করো, পানি লেগে নষ্ট হয়ে যাবে। আমরা কাজ শুরু করলাম। একটা ট্রাঙ্ক সরাচ্ছি, ভারী। দুজনে মিলে টেনে সরালাম। তারপর আরেকটা বাক্স। এভাবে একটার পর একটা সরাতে লাগলাম। বৃষ্টির শব্দ, টিনের চালে ঝড়ের আওয়াজ। একটা পুরনো আলমারি পড়ে আছে। শ্বশুরজি বলল, এটাও সরাতে হবে। আমরা আলমারির একপাশ ধরলাম। টান দিতেই আলমারি সরে গেল। পেছনে একটা কাঠের বাক্স দেখা গেল। ছোট্ট বাক্স, পুরনো, ধুলোয় ঢাকা। শ্বশুরজি বাক্সটা দেখে থমকে গেল। তার মুখের রং বদলে গেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি বাবা? তিনি কোনো কথা বলল না, শুধু বাক্সটা তুলে নিল, হাতে নিয়ে একটু নাড়ল, তারপর আস্তে আস্তে খুলল। বাক্সের ভেতরে একটা নীল মখমলে মোড়া অ্যালবাম, পুরনো অ্যালবাম, চামড়ার মলাট। শ্বশুরজি অ্যালবামটা হাতে নিল, কিছুক্ষণ দেখল, তারপর আমার দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত ভাব। বলল, মেঘনা, এই অ্যালবামটা একবার দেখো। আমি কৌতূহলী হয়ে অ্যালবামটা নিলাম। প্রথম পাতা খুলতেই আমি চমকে উঠলাম। পুরো পাতা জুড়ে আমার ছবি, আমার বিয়ের ছবি। লাল বেনারসি শাড়ি পরা, সিঁদুর পরা, হাতে শাঁকা পলা, পাশে রুদ্র দাঁড়িয়ে। কিন্তু ছবিটা শুধু আমার ওপর ফোকাস করা, রুদ্রকে কেটে ফেলা হয়েছে। দ্বিতীয় পাতা, আমার পুজোর ছবি, সাদা শাড়ি পরা, ঠাকুরের সামনে দাঁড়িয়ে, হাত জোর করা। ছবির নিচে হাতে লেখা কবিতা, লেখা আছে তোমার প্রার্থনায় স্বর্গ নেমে আসে। তৃতীয় পাতা, আমার রান্নাঘরের ছবি, শাড়ি পরা, চুল খোপা বাঁধা, চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছি। নিচে লেখা, তোমার হাতের রান্নায় আমার জীবন মধুর। চতুর্থ পাতা, আমার ঘুমন্ত ছবি, বিছানায় শুয়ে আছি, চোখ বন্ধ, মুখে শান্তির ভাব। এই ছবি কখন তোলা হলো? আমি তো জানতামই না। নিচে লেখা, তোমার ঘুমন্ত মুখে আমি শান্তি পাই। পাতার পর পাতা, প্রতিটা পাতায় আমার ছবি, আমার হাসির ছবি, আমার কাঁদনার ছবি, আমার বারান্দায় দাঁড়ানোর ছবি, আমার বাগানে ফুল তোলার ছবি, আমার ছাদে কাপড় শুকোনোর ছবি। প্রতিটা ছবির নিচে হাতে লেখা কবিতার লাইন। একটা ছবিতে আমি সিঁড়িতে বসে বই পড়ছি, নিচে লেখা, তোমার পড়ার ভঙ্গি আমার মন কেড়ে নেয়। আরেকটায় আমি জানালায় দাঁড়িয়ে বাইরে দেখছি, লেখা, তোমার চিন্তিত মুখ দেখে আমি কাঁদি। আমি পাতা উল্টাতে লাগলাম। প্রতিটা পাতায় নতুন ছবি, নতুন কবিতা। আমার জীবনের প্রতিটা মুহূর্ত এই অ্যালবামে ধরা আছে। আমার কলেজে যাওয়ার ছবি, আমার বাজারে যাওয়ার ছবি, আমার মন্দিরে যাওয়ার ছবি,
সব ছবি লুকিয়ে তোলা। একটা ছবিতে আমি শাড়ি পাল্টাচ্ছি, দরজা আধ খোলা। এই ছবি কিভাবে তোলা হলো? আমার শরীর শিউরে উঠল। নিচে লেখা, তোমার প্রতিটি মুহূর্ত আমার কাছে পবিত্র। আমি শ্বশুরজির দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে পানি, হাত কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা, এসব ছবি কিভাবে? এই অ্যালবাম কার? তিনি আস্তে আস্তে মুখ তুলল, চোখ মুছল, বলল, মেঘনা, তুমি এই বাড়িতে আসার দিন থেকে আমি এই অ্যালবাম বানাচ্ছি। প্রতিদিন তোমার ছবি তুলি, লুকিয়ে তুলি, তুমি টের পাও না। তোমার প্রতিটা মুহূর্ত আমার কাছে মূল্যবান। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। বাইরে বৃষ্টির শব্দ বাড়ল, বাতাসে চালের টিনের আওয়াজ। শ্বশুরজি আমার কাছে এক ধাপ এগিয়ে এলো, বলল, মেঘনা, আমি তোমাকে ভালোবাসি। আমার ছেলে তোমার যোগ্য নয়, সে তোমাকে সময় দেয় না, তোমার যত্ন নয় না, কিন্তু আমি তোমার প্রতিটা মুহূর্ত লক্ষ্য করি। তোমার প্রতিটা হাসি আমার জীবনে আলো আনে। তার কণ্ঠস্বর কাঁপছিল, হাত দিয়ে আমার হাত ধরল, বলল, মেঘনা, তুমি আমার হও। আমি তোমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসব। তুমি রাজি হও? আমরা একসাথে এই বাড়ি ছেড়ে চলে যাই, নতুন জীবন শুরু করি। আমার চোখ ভিজে গেল। এত ভালোবাসা, এত যত্ন করে কেউ আমাকে দেখেছে, এটা বিশ্বাস হচ্ছিল না। মনের গভীরে একটা তীব্র আবেগ জাগল। রুদ্র সত্যি আমার যত্ন নেয় না। সারাদিন অফিস, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা। আমি একা থাকি, বাচ্চাদের সামলাই, ঘরের কাজ করি। শ্বশুরজি আমার কাঁধে হাত রাখল, বলল, মেঘনা, তুমি কি বলবে? আমার সাথে আসবে? তার চোখে আকুতি, মুখে প্রত্যাশা, হাতে কম্পন। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম, মাথায় হাজার চিন্তা। তারপর আস্তে আস্তে বললাম, বাবা, এটা ঠিক না। আপনি আমার শ্বশুর, এভাবে ভাবা পাপ। আমি রুদ্রের বউ, রিয়া আর আয়ানের মা। আমি এ সম্পর্ক ভাঙতে পারি না। শ্বশুরজির মুখ ম্লান হয়ে গেল, হাত নামিয়ে নিল, বলল, তুমি ঠিক বলেছ, আমি ভুল করেছি। আমার এইভাবে ভাবা উচিত হয়নি। আমি তোমার কাছে ক্ষমা চাই। তিনি অ্যালবামটা আমার হাত থেকে নিল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, মেঘনা, কিন্তু এই অ্যালবামের পেছনে একটা বড় রহস্য আছে, একটা সত্য আছে, যা তুমি জানো না, যা রুদ্রও জানে না, যা কেউ জানে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি রহস্য বাবা? তিনি বলল, এই অ্যালবামের পেছনের কাভারে একটা কাগজ লুকানো আছে। সেই কাগজে একটা চিঠি লেখা। সেই চিঠি পড়লে তুমি সব জানতে পারবে। আমি দ্রুত অ্যালবামটা নিলাম, পেছনের কাভার খুললাম। সত্যি একটা হলুদ কাগজ লুকানো ছিল। কাগজটা বের করলাম, খুললাম, হাতের লেখা, পুরনো কালি। লেখা পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা, প্রিয় মেঘনা, তুমি যখন এই চিঠি পড়ছ, তখন হয়তো আমি আর এই দুনিয়ায় নেই, কিন্তু আমার একটা সত্য তোমাকে জানাতেই হবে। তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে না। তোমার আগে আরেকজন ছিল। তার নাম ছিল প্রিয়া। সে দেখতে হুবহু তোমার মতো, একই চেহারা, একই চোখ, একই হাসি। আমার হাত কাঁপতে লাগলো। আমি আরো পড়লাম, প্রিয়া আর আমি একসাথে বড় হয়েছি, একই গ্রামে থাকতাম। তাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু আমার পরিবার রাজি হয়নি। তারা আমার বিয়ে দিয়েছিল অন্য মেয়ের সাথে, রুদ্রের মায়ের সাথে।
আমার মাথা ঘুরতে লাগল। এ কি বলছে? আমি আর প্রিয়া যমজ? এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো বোন নেই। আমার মা বাবা তো কখনো বলেনি। শ্বশুরজি বলল, মেঘনা, এই রহস্য উদ্ঘাটন করতে হলে তোমাকে আমাদের গ্রামে যেতে হবে। সেখানে প্রিয়ার সাথে দেখা করতে হবে। তার কাছে সব উত্তর আছে। আমি জিজ্ঞেস করলাম, কোন গ্রাম বাবা? তিনি বলল, রাঁচি থেকে ১০০ কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, নাম হারিয়ে যাওয়া পাহাড়। সেই গ্রামে প্রিয়া একা থাকে, একটা পুরনো বাড়িতে। কেউ তার কাছে যায় না। গ্রামের মানুষ তাকে ভয় পায়। আমি ভাবলাম, এই রহস্য উদ্ঘাটন করা দরকার। আমার জীবনের সত্য জানা দরকার। আমি বললাম, বাবা, আমি সেই গ্রামে যাব, কিন্তু একা নয়, আপনাকে আমার সাথে যেতে হবে। শ্বশুরজি মাথা নাড়ল, বলল, ঠিক আছে, আমরা আগামীকাল যাব, কিন্তু রুদ্রকে বলো না, কাউকে বলো না, এটা আমাদের গোপন অভিযান। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে হাজার প্রশ্ন। প্রিয়া কে? সে কেমন দেখতে? সে কেন আমার কথা জানে না? আমি কেন তার কথা জানি না? আমরা যমজ হলে কেন আলাদা হয়ে গেলাম? পরদিন সকাল ৮টায় আমরা বেরিয়ে পড়লাম। রুদ্রকে বললাম, বাবা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। রুদ্র অফিসে চলে গেল, বাচ্চারা স্কুলে। আমরা গাড়িতে উঠলাম। শ্বশুরজি ড্রাইভ করছিল। রাস্তায় গাড়ি চলছে, দুপাশে গাছপালা, পাহাড়, নদী, সুন্দর দৃশ্য। কিন্তু আমার মন অস্থির। প্রিয়ার কথা ভাবছি, কি হবে তার সাথে দেখা হলে? সে কি বলবে? ৩ ঘণ্টা পর আমরা একটা ছোট্ট গ্রামে পৌঁছালাম। পাহাড়ের মাঝে গ্রাম, কয়েকটা ঘর, মানুষ কম। একটা দোকান দেখে গাড়ি থামালাম। দোকানদারকে জিজ্ঞেস করলাম, এখানে প্রিয়া নামে কেউ থাকে? দোকানদার ভয়ে পেয়ে বলল, হ্যাঁ থাকে, পাহাড়ের ওপরে পুরনো বাড়িতে, কিন্তু সেখানে যাবেন না, সেই বাড়িতে ভূত আছে। আমি হাসলাম, বললাম, ভূত? আমি বিশ্বাস করি না। দোকানদার বলল, আপনি না বিশ্বাস করলেও সত্য হলো সেই বাড়িতে রাতে অদ্ভুত শব্দ হয়, আলো জ্বলে নেভে, প্রিয়া সারা রাত কান্নাকাটি করে। শ্বশুরজি বলল, চলো, সময় নষ্ট করো না। আমরা পাহাড়ের দিকে হাঁটতে লাগলাম। খাঁড়া পথ, পিচ্ছিল পাথর, কষ্ট করে উঠছি। ৮ ঘণ্টা পর একটা পুরনো বাড়ি দেখা গেল। ভাঙা দেয়াল, কালো রঙের দরজা, জানালায় মাকড়সার জাল। আমরা দরজার কাছে গেলাম। শ্বশুরজি দরজায় টোকা দিল, কোনো সাড়া নেই। আবার টোকা দিল, তবু কোনো সাড়া নেই। তিনি দরজা ঠেলে খুলল। দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার। আমরা ভেতরে ঢুকলাম। একটা বড় ঘর, ফাঁকা, শুধু একটা চেয়ার। চেয়ারে একজন মহিলা বসে আছে, পিঠ ফেরানো, লম্বা চুল, সাদা শাড়ি। আমি ডাকলাম, প্রিয়া। মহিলা ধীরে ধীরে মুখ ঘোরাল। আমি তাকে দেখে চিৎকার করে উঠলাম, সে দেখতে হুবহু আমার মতো। একই চেহারা, একই চোখ, একই নাক, একই ঠোঁট। আয়নায় দেখছি যেন নিজেকে। প্রিয়া উঠে দাঁড়াল, আমার দিকে তাকালো, তারপর একটা মিষ্টি হাসি দিল, বলল, তুমি এসেছ অবশেষে। আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করেছি। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? তুমি আমার মতো দেখতে কেন? প্রিয়া বলল, কারণ আমরা যমজ বোন। একই মায়ের গর্ভে জন্ম, একসাথে বড় হওয়ার কথা ছিল, কিন্তু পরিবার আমাদের আলাদা করে দিয়েছিল। শ্বশুরজি বলল, কেন আলাদা করেছিল? প্রিয়া বলল, একটা অভিশাপের কারণে। আমাদের পরিবারে একটা পুরনো অভিশাপ আছে। প্রতি প্রজন্মে যমজ মেয়ে জন্ম নেয়, এবং সেই যমজদের একজনকে বলি দিতে হয়, নইলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আমার পা কাঁপতে লাগল। আমি বললাম, বলি মানে কি? প্রিয়া বলল, মানে হলো একজনকে মন্দিরে নিয়ে গিয়ে দেবীর সামনে উৎসর্গ করতে হয়, কিন্তু আমাদের মা এই অভিশাপ মানতে চায়নি, তাই তিনি আমাদের আলাদা করে দিয়েছিল। তোমাকে শহরে পাঠিয়ে দিয়েছিল, আমাকে এখানে রেখে গিয়েছিল। আমি বললাম, কিন্তু আমার মা বাবা তো আমাকে এসব কিছু বলেনি। তারা বলেছিল আমি তাদের একমাত্র সন্তান। প্রিয়া বলল, কারণ তারা তোমাকে সত্য থেকে দূরে রাখতে চেয়েছিল। তারা ভেবেছিল তুমি যদি না জানো তাহলে অভিশাপ তোমার উপর আসবে না। শ্বশুরজি জিজ্ঞেস করল, কিন্তু তুমি এখানে একা কেন? তোমার পরিবার কোথায়? প্রিয়া বলল, আমার পরিবার মারা গেছে ১০ বছর আগে, একটা দুর্ঘটনায়। শুধু আমি বেঁচে গিয়েছি। তারপর থেকে আমি একা এই বাড়িতে থাকি, অভিশাপ থেকে পালিয়ে বেঁচে আছি। আমি বললাম, কিন্তু অভিশাপ তো মিথ্যে, এসব কিছু বিশ্বাসযোগ্য নয়। প্রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, তুমি বিশ্বাস করো না? তাহলে এই দেখো। সে তার হাত বাড়াল।
হাতে একটা কালো দাগ, দাগটা নড়ছে, জীবন্ত মনে হচ্ছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। প্রিয়া বলল, দেখেছ, তোমার মধ্যেও অভিশাপ আছে। শুধু তুমি শহরে থাকার জন্য দাগটা ছোট আছে, কিন্তু এখন তুমি এখানে এসেছ, এই জায়গায় এসেছ যেখানে অভিশাপের শক্তি সবচেয়ে বেশি। এখন দাগ বাড়তে শুরু করবে। আমি আতঙ্কিত হয়ে বললাম, তাহলে আমার কি করা উচিত? আমি কিভাবে বাঁচব? প্রিয়া বলল, একটাই উপায়, আমাদের দুজনকে একসাথে মন্দিরে যেতে হবে, সেখানে দেবীর কাছে প্রার্থনা করতে হবে, তাহলে অভিশাপ ভাঙবে। শ্বশুরজি বলল, কোন মন্দির? প্রিয়া বলল, পাহাড়ের চূড়ায় একটা পুরনো মন্দির আছে, সেখানে কালীমায়ের মূর্তি আছে, সেই মন্দিরেই আমাদের পূর্বপুরুষরা বলি দিত, আমাদের সেখানে যেতে হবে, আজ রাতেই। আমি বললাম, কিন্তু আজ রাতেই কেন? কাল দিনের বেলা যাওয়া যায় না? প্রিয়া বলল, কারণ আজ পূর্ণিমা, পূর্ণিমার রাতেই দেবী সবচেয়ে শক্তিশালী হয়, আমাদের আজ রাতেই যেতে হবে, নইলে আর সুযোগ পাব না। আমি শ্বশুরজির দিকে তাকালাম, তিনি মাথা নাড়ল, বলল, ঠিক আছে, আমরা যাব, কিন্তু সাবধানে যেতে হবে। বিকেল হয়ে এলো, আমরা সেই বাড়িতেই অপেক্ষা করলাম। প্রিয়া আমাদের খেতে দিল, সাদা মাটা খাবার, ভাত, ডাল, কিন্তু আমার মুখে রুচি নেই, মনে শুধু ভয়। রাত নামল, চারদিক অন্ধকার, আকাশে পূর্ণিমার চাঁদ উঠল, উজ্জ্বল আলো। প্রিয়া বলল, এসো, সময় হয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, পাহাড়ের দিকে হাঁটতে লাগলাম। রাতের অন্ধকারে পথ দেখা যাচ্ছে না, শুধু চাঁদের আলো। পাহাড়ের পথ খাড়া, পিচ্ছিল, কষ্ট করে উঠছি। 1 ঘণ্টা পর আমরা চূড়ায় পৌঁছালাম। একটা পুরনো মন্দির, ভাঙা দেয়াল, কালো পাথরের মূর্তি, কালীমায়ের মূর্তি, ভয়ঙ্কর চেহারা, লাল জিহ্বা বের করা। প্রিয়া মন্দিরের ভেতরে ঢুকল, আমরাও ঢুকলাম। মন্দিরের মাঝখানে একটা বেদি, বেদিতে পুরনো রক্তের দাগ। প্রিয়া বলল, এখানেই আমাদের পূর্বপুরুষরা বলি দিত। আমার শরীর কাঁপতে লাগল। প্রিয়া বলল, মেঘনা, এখন আমাদের দুজনকে একসাথে প্রার্থনা করতে হবে। আমরা দুজন মিলে দেবীর কাছে অভিশাপ তুলে নেওয়ার প্রার্থনা করব। আমরা দুজন বেদির সামনে বসলাম, হাত জোড় করলাম, চোখ বন্ধ করলাম। প্রিয়া মন্ত্র পড়তে লাগল, আমিও তার সাথে পড়লাম। মন্ত্রের শব্দ গুঁজে উঠল, চারদিকে প্রতিধ্বনি হতে লাগল। হঠাৎ একটা জোর বাতাস এলো, মন্দির কাঁপতে লাগল, মূর্তির চোখ জ্বলে উঠল, লাল আলো। আমি ভয়ে চিৎকার করলাম। প্রিয়া আমার হাত চেপে ধরল, বলল, ভয় পেও না, এটা দেবীর আশীর্বাদ। মূর্তি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, গভীর কণ্ঠস্বর, বলল, তোমরা কি চাও? প্রিয়া বলল, মা, আমরা আপনার কাছে অভিশাপ তুলে নেওয়ার প্রার্থনা করছি, আমাদের পরিবারকে মুক্তি দিন। কণ্ঠস্বর বলল, অভিশাপ তুলে নেওয়া সহজ নয়, তোমাদের কিছু দিতে হবে, তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে। প্রিয়া বলল, আমরা কি দেব মা? কণ্ঠস্বর বলল, তোমাদের মধ্যে একজনকে থাকতে হবে এখানে, সারা জীবন এই মন্দিরের সেবা করতে হবে, অন্যজন যেতে পারে, মুক্ত হতে পারে। আমি আর প্রিয়া একে অন্যের দিকে তাকালাম, কে থাকবে, কে যাবে? প্রিয়া বলল, মেঘনা, তুমি যাও, তোমার পরিবার আছে, স্বামী আছে, বাচ্চা আছে, আমার কেউ নেই, আমি এখানে থাকব। আমি বললাম, না, এটা ঠিক নয়, তুমি সারা জীবন আঁকা ছিলে, এখন তোমার মুক্তি পাওয়া উচিত, আমি থাকব। প্রিয়া বলল, না, তুমি থাকবে না, তোমার রিয়া আর আয়ান তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাদের ছেড়ে আসতে পারবে না। আমরা তর্ক করতে লাগলাম, কেউ ছাড়তে চায় না। হঠাৎ শ্বশুরজি সামনে এগিয়ে এলো, বলল, থামো, তোমরা কেউ থাকবে না, আমি থাকব। আমরা দুজন অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি বলল, আমি একটা বুড়ো মানুষ, আমার জীবন প্রায় শেষ, কিন্তু তোমরা দুজন তরুণী, তোমাদের এখনও অনেক জীবন বাকি। আমি এখানে থেকে মন্দিরের সেবা করব, তোমরা দুজন যাও। আমি বললাম, না বাবা, এটা হতে পারে না, আপনি আমার শ্বশুর, রুদ্রর বাবা, আপনি ছাড়া সে কি করবে? শ্বশুরজি বলল, রুদ্র এখন বড় হয়ে গেছে, সে নিজের জীবন সামলাতে পারবে, কিন্তু তোমাদের দুজনকে বাঁচাতে হবে। তিনি দেবীর মূর্তির সামনে হাঁটু গেড়ে বসল, বলল, মা, আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি, এই 2 মেয়েকে মুক্তি দিন, আমি সারা জীবন আপনার সেবা করব। মূর্তি থেকে আবার সে কণ্ঠস্বর এলো, বলল, তুমি নিশ্চিত? তুমি জানো এর অর্থ কি? শ্বশুরজি বলল, হ্যাঁ, আমি জানি, আমি এই মন্দিরে থাকব, বাইরের জগৎ ছেড়ে দেব, পরিবার ছেড়ে দেব, কিন্তু এই 2 মেয়ে বাঁচবে। কণ্ঠস্বর বলল, তথাস্তু, তোমার ত্যাগ স্বীকৃত হল, অভিশাপ তুলে নেওয়া হল। হঠাৎ একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল,
আমার আর প্রিয়ার হাতের দাগ অদৃশ্য হয়ে গেল। অভিশাপ ভেঙে গেল। আমি কাঁদতে শুরু করলাম। শ্বশুরজিকে জড়িয়ে ধরলাম। বললাম, বাবা, আপনি এটা কেন করলেন? তিনি আমার চুল বলল, কারণ তুমি আমার মেয়ের মতো। তোমাকে বাঁচাতে আমি যে কোনো কিছু করতে পারি। কণ্ঠস্বর বলল, এখন তোমরা দুজন যাও, এই জায়গা ছেড়ে চলে যাও, আর কখনো ফিরে এসো না। আমরা অনিচ্ছায় উঠে দাঁড়ালাম। শ্বশুরজিকে শেষবারের মতো দেখলাম। তিনি হাসছিল, শান্ত হাসি। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম, পাহাড় থেকে নামতে লাগলাম। পেছনে তাকালাম, মন্দিরে একটা আলো জ্বলছে। শ্বশুরজি সেখানে একা। প্রিয় আমার হাত ধরল, বলল, মেঘনা, এখন আমরা দুই বোন। আমরা একসাথে থাকব, একে অপরকে সাহায্য করব। আমি মাথা নাড়লাম, চোখ মুছলাম। আমরা গ্রামে ফিরে এলাম। প্রিয়ার বাড়ি থেকে তার জিনিসপত্র নিলাম, তারপর আমার গাড়িতে উঠলাম, শহরের দিকে রওনা হলাম। পরদিন সকালে আমরা বাড়ি পৌঁছলাম। রুদ্র বিস্মিত হয়ে প্রিয়াকে দেখল, বলল, এ কে? তোমার মতো দেখতে কেন? আমি সব ঘটনা খুলে বললাম। রুদ্র প্রথমে বিশ্বাস করল না, কিন্তু ধীরে ধীরে মেনে নিল। তারপর জিজ্ঞেস করল, বাবা কোথায়? আমি চোখে পানি নিয়ে বললাম, তিনি আমাদের বাঁচাতে নিজেকে উৎসর্গ করেছে, তিনি আর ফিরবে না। রুদ্র কেঁদে খেলল। রিয়া আর আয়ানও কাঁদল। পুরো পরিবার শোকে ভেঙে পড়ল। কিন্তু আমরা জানতাম শ্বশুর যে একটা মহান কাজ করেছে, তিনি আমাদের জীবন বাঁচিয়েছে। প্রিয়া আমাদের সাথে থাকতে লাগল। সে আমার বোন, আমার যমজ। আমরা একসাথে সময় কাটাতে লাগলাম, হারানো বছরগুলো পূরণ করতে লাগলাম।